এত এত ভারী গহনা আর শাড়ি এমনভাবে সাজিয়ে রেখেছে যেন পাত্রপক্ষ আজই তুলে নিয়ে যাবে। ওপস, কি বিরক্তিই যে লাগছে, এভাবে ঘরের মধ্যে আটকে রেখে যাওয়ার কোনো মানে হয়? এই ধ্রুবটা ফোন রিসিভ করছে না কেন? ফোন ডায়াল করতে করতে আল্লাহ পথ দেখাও, টেনশনে তো শেষ হয়ে যাচ্ছি। নানাভাইটারও কোনো খবর নেই, নিশ্চয় মা নানাভাইকেও আটকে রেখেছে, নইলে এতক্ষণে কি আমি বন্দি থাকি নাকি? রাগী মেজাজে মনে মনে কথাগুলো বলছে নীলা। হ্যালো নীল আপু। হ্যাঁ বল, কোথায় তুই? ধমক দিয়ে। তোমার বাড়ির সামনে। আমি তো বুঝতেই পারছি না কিভাবে ঢুকব, অসহায়ের মতো করে। এই দেখ ন্যাকামি বাদ। হ্যাঁ, একেতে ধ্রুব ফোন রিসিভ করছে না, নানাভাইটারও কোনো খবর নেই, আর তুই এই গান গাইছিস। শুন মালিহা, আজকে যদি আমার এঙ্গেজমেন্টটা হয়ে যায় না, তুই মালিহা মনে রাখিস আমি নীলা বেঁচে থাকতে ধ্রুব আর তোকে কোনো দিন এক হতে দেব না। দাঁতে দাঁত চেপে রাগী স্বরে। এমন করে বলো না নীলা আপু। আমি মরে যাব প্লিজ। কান্না স্বরে। আমি তো দেখছি কি করা যায়, আর পাত্রপক্ষ এখনো আসেনি, তোমাদের বাড়ির সামনে কোনো গাড়ি নেই, আমি দেখছি কি করা যায়। ভয় ভয়। তুই এক কাজ কর, আমার রুম থেকে বেরুলেই যে বারান্দা, ওই ছেলেটাকে এই পাশে মইটা রাখতে বল, আর ছেলেপক্ষর সাথে তুই ও ঢুকে পড়বি, আমাদের স্টোর রুমটার সাইড দিয়ে এসে পড়বি, রাতের বেলা এপাশে অন্ধকার থাকে। ঠিক আছে, দেখছি। রাখছি। আর পারলে ধ্রুবর ফোনে ট্রাই কর, ও বেঁচে আছে কিনা সেটা জেনে সিউর হ। বলেই নীলা ফোন কেটে দিয়ে বসে আছে, টেনশনে একাকার হয়ে যাচ্ছে। নীলার মা নীলাকে জোর করে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। নীলা বাড়ি ছেড়ে পালাবে বলে নীলাকে আটকে রেখেছে ঘরে, আর নীলার নানাভাই নীলাকে সাহায্য করবে ভেবে নীলার মা খুব গার্ড দিয়ে রাখছে। এদিকে নীলার ভাই ধ্রুব, তারও কোনো খবর নেই, সেই দুপুরে জানালো অফিসের কাজে ব্যস্ত, এখনও কোনো হদিস নেই। নীলা এই বিয়ে কোনো মতেই করবে না। হঠাৎ দরজা খোলার আওয়াজ হলো, নীলা অনেকটা ছিটকে উঠে মা এলো ভেবে। দরজা খুলতেই নানাভাইয়ের আগমন দেখেই নীলার কলিজায় পানি এলো, বিজয়ের হাসি দিল নীলা। নানাভাই, অনেক কষ্টে রিস্ক নিয়ে এসেছি, আর এক সেকেন্ড দেরি না করে পালা, পাত্রপক্ষ এসে পড়েছে প্রায়, দেখে শুনে যাস, আমি গেলাম, মিনা আবার আমায় খুঁজবে। আতঙ্কিত হয়ে কথাগুলো বলল, বলেই হন হন করে চলে গেল। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। নীলা দেরি না করে বারান্দার পাশে রাখা মইটা দিয়ে নিচে নেমে গেল, আর যে ছেলে মই এনেছিল তাকে টাকা দিয়ে ভাগিয়ে দিল। নীলা আর মালিহা তাড়াতাড়ি করে বাড়ির পেছনের রাস্তা দিয়ে পালাল। একটা সিএনজি ডেকে উঠল দুজন। এদিকে মালিহার বাসা থেকে ফোনের উপর ফোন আসছে, নীলা মালিহাকে বাসায় চলে যেতে বলল, ওর বাসার সামনে নামিয়ে দিল। নীলা ধ্রুবকে ফোন দিতেই ধ্রুব রিসিভ করল। আব্বি, উজবুক মরেছিস নাকি? কখন থেকে কল করছি, কোনো রেসপন্স নেই, তোকে সামনে পাই জুতা পেটা করব, রাগী স্বরে। হ্যালো নীল। আমি কি করব বল, প্লিজ রাগ করিস না, তুই একটু কষ্ট করে মুনলিট লাইট হোটেলের দিকে আয়, আমি অনেক ব্যস্ত, কাজের চাপে আছি। আমাদের নিউ এমডি আজকে দেশে ব্যাক করছেন, আর দেশে এসেই উনি এখানে একটা পার্টি থ্রো করেছেন, আজকে একটা কোম্পানি কিনবেন, তারই ফাইনাল অ্যানাউন্স হবে। ব্যস্ত স্বরে। ঠিক আছে ঠিক আছে, আমি এসেই কল দিচ্ছি, দ্বিতীয়বার যেন কল দিতে না হয় বলে দিলাম। ওকে ওকে, আয়। নীলার বাড়িতে ছেলে পক্ষ এসে গেছে। নীলার মা তাদের আদর আপ্যায়ন করা শুরু করলেন, নানান রকম খাবারের আয়োজন। নীলার নানাভাই মনে মনে দোয়া ইউনুস পড়ছে, একটু পরেই এই আনন্দমুখর বাড়িতে আগুন ধরবে। নীলার মা খুব কড়া, প্রাইমারি স্কুলের হেড ম্যাম, বাসায় উনি হেড ম্যাম, সবাই ভয় পায় উনাকে। আর যার সাথে বিয়ে ঠিক করেছে সে হল মাহিন নামের ছেলের সাথে বাবা রাজ্জাক চৌধুরী, মিরপুর থানার এমপি। নীলার মায়ের খুব পছন্দ হয়েছে ছেলে। মিনা বেগম নীলাকে আনতে নীলার রুমের দিকে যাচ্ছে।
যতই নীলার রুমের দিকে যাচ্ছে নীলার নানা ভাইয়ের বুক ধরফর ততই বাড়ছে। নীলার মা নীলার রুমের দরজার লক খুলে রুমে ঢুকেই চিৎকার দিয়ে উঠল। সবাই জড়ো হল। নীলার মা নীলার রুমে বসে ভাবছে নীলা কিভাবে এই রুম থেকে বেরিয়েছে। কেন জানি নীলার নানা ভাইকে সন্দেহ হচ্ছে না আজ, কারণ তার বাবাকে উনি খুব কড়া নজরে রেখেছিলেন। নীলার কাছে আসার কোনো চান্সই নেই, তাহলে কিভাবে গেল? ছেলেপক্ষ অনেকক্ষণ অপেক্ষা করল। নীলার ফোনে কল করলে সুইচ অফ দেখাচ্ছে। নীলা মাহিনের ফোনে একটা এসএমএস দিয়ে সিম খুলে ওর পার্সোনাল নাম্বার অন রেখেছে, যেটা শুধু ধ্রুব আর মালিহা জানে। মাহিন নীলাকে ফোন করার জন্য ফোন হাতে নিতেই এসএমএসটা দেখতে পেল। মিস্টার মাহিন চৌধুরী, ডু ইউ নো, ওয়ান সাইড লাভ নেভার সাকসেস। আপনাকে MEAGEW অপছন্দ করতাম আর এখনো এমি বাবা বলেছি এমি এই বিয়ে কব না তবু আপনি আমার পিছু নিয়েছেন, এবার দেখলেন তো কি হলো। মানসম্মান ফলোদা হয় জেল, সব জয়া গে বাবার পাওয়ার কেটে না হাম। বাই দ্য ওয়ে, গুড বাই। এসএমএসটা দেখে মাহিন 440 ভোল্ট শক খেয়ে চুপ করে রইল। বাড়ি ভরা মেহমান, ছেলেপক্ষের এত মেহমান, এদের সামনে নীলার মা কিভাবে দাঁড়াবেন সেটা নিয়ে ভাবছে। নীলার মা রাগে ভিতরে ভিতরে ফুঁসছে, নীলাকে সামনে পেলে জ্যান্ত গিলে খাবে। নীলা মুনলিট লাইট হোটেলের সামনে এসে নামল। নেমেই ধ্রুবকে কল দিল। ধ্রুব ভিতরে আসতে বলল। আজকে অনেক মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। আইডি দেখিয়ে নীলা হোটেলের ভিতর যাচ্ছে। ধ্রুব বেচারা অনেক প্যারাই আছে। এমডি স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে প্রমোশন হওয়ায় আজকে এমডি স্যারের, মিস্টার আহমদ শিকদার রেজওয়ান সাহেব এর ছেলে 4 বছর পর ইউএসএ থেকে আসছে, আর ধ্রুবকে তার ছেলের বিয়ে করে দেয়া হয়েছে। আজকে থেকে তার ছেলের পেছনে ছুটতে হবে। অ্যারেঞ্জমেন্টের মেইন দায়িত্বে ধ্রুবকে দেয়া হয়েছে, তাই এত ব্যস্ত। স্যার, এমডি স্যার আসছে। স্যার এসে গেছেন? রেজওয়ান স্যার, ও কি আসছে? হ্যাঁ আসছে, নিউ এমডি স্যারের সাথে আসছে উনি। ওকে, তুমি যাও উনাদের কাছে, আমি অ্যানাউন্সমেন্ট করছি, সবাই ওয়েট করছে। ওকে স্যার। আর হ্যাঁ, পুলিশ কি গেটের ওখানে আছে? প্রেসরা যেন কোনো গণ্ডগোল না পাকায়, প্রেসদের বলে দাও বাড়তি কোনো প্রশ্ন না করে জায়গা মতো বসতে বলো, উনাদের প্রশ্ন করার সুযোগ দেয়া হবে। ওকে স্যার। ধ্রুব আর দেরি না করে স্টেজে উঠে অ্যানাউন্স করছে। নীলার কথা মনেই নেই ওর। নীলা ধ্রুবকে কল করেই যাচ্ছে আর রাগে মাথা গরম হয়ে আসছে ওর। এই ধ্রুবটা আবার কোথায় মরল? এবার যদি ওকে সামনে পাই ঠাস ঠাস ওর গালের দুপাশে মেরে দেব। এভাবে শাড়ি গয়না পরে কতক্ষণ ঘুরব? কোথায় আছে অ্যাটলিস্ট সেটা তো বলবে। বিরক্তি নিয়ে নীলা ধ্রুবকে কল করেই যাচ্ছে আর রাগে ফুঁসছে, বিড়বিড় করে ধ্রুবকে বকছে। দি আসর গ্রুপের মালিক আর তার ছেলে নিউ আসর, নিউ এমডিকে নিয়ে আসছে। আজকে একটা কোম্পানি কিনবে, তার অ্যানাউন্স, প্লাস আজকের পর তার ছেলে বাংলাদেশের ব্রাঞ্চগুলোর দায়িত্বে আসবেন। তার জন্য এত ঘটা করে আয়োজন। মিস্টার ESR USA-তে একজন সফল বিজনেসম্যান। হোটেলের সামনে গাড়ি থামাতেই প্রেস কনফারেন্স, সাংবাদিকদের ভিড়, অনেক হইচই আওয়াজ শোনা যাচ্ছে। শুধু পুলিশ র্যাবরা সামাল দিতে পারছে না তাদের। এত এত গার্ড পেছনে, সবাই মানুষ সরিয়ে ক্লিয়ার করে দিচ্ছে। প্রেসের লোক ছবি তুলে যাচ্ছে। গাড়ি থেকে মিস্টার রেজওয়ান সাহেব আগে নামল, আর পরে নামল নিউ MD/SR। গাড়ি থেকে নামতেই পরিবেশ কেমন থমকে নিশ্চুপ হয়ে গেল। বেরিয়ে এলো এক লম্বা চওড়া সুদর্শন ড্যাশিং হ্যান্ডসাম এক পুরুষ, যাকে দেখে সবাই নির্বাক হয়ে যায়। প্রশ্ন করার কথা ভুলে গিয়ে সবাই তার দিকে তাকিয়ে আছে। ব্ল্যাক শু, হোয়াইট শার্ট, ব্ল্যাক কালার ব্লেজার পরা, হাইট 62, গায়ের রং ধবধবে ফর্সা না, উজ্জ্বল বর্ণ। একটা ছেলের গায়ের রং যেমন হলে মানায় ঠিক তেমন, লাল গোলাপির মাঝামাঝি রঙের ঠোঁটের রং, গাল ভর্তি চাপ দাড়িগুলো যেন সব সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। রাগী লুক নিয়ে গাড়ি থেকে বেরিয়ে হন হন করে হোটেলের ভিতরে ঢুকছে। সব প্রেসরা পেছনে ছুটছে।
ইউএসএতে বেশ কয়েকবার বেস্ট আইকন ইন বিজনেস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন বাঙালি হয়ে দেশে বিদেশে এত বেশি সুনাম অর্জন করেছে, বাংলাদেশ সরকার ও তাকে সংবর্ধনা জানিয়েছে। সরকারের বিভিন্ন কাজে বিশাল ডোনেশন দেয় বলে সরকারিভাবে পুরোপুরি সাপোর্ট পাচ্ছে এএসআর গ্রুপ। পুরো বিশ্বজুড়ে এত কম বয়সে বিজনেসের দুনিয়ায় একজন সাকসেসফুল ব্যবসায়ী মিস্টার এএসআর দীর্ঘ 4 বছর পর বাংলাদেশে ব্যাক করেছেন ইনি। সবাই যেন এই দিনটারই অপেক্ষায়ই ছিল। এদিকে নীলা বেচারি তো এদিক সেদিকে করে ধ্রুবকে খুঁজছেই, চারপাশে নীলার কোনো খেয়ালেই নেই এত মানুষের আনাগোনা। নীলা শুধু ধ্রুবকে খোঁজায় ব্যস্ত। কিছু মানুষ নীলার দিকে তাকাচ্ছে কেমন একটা বাজে নজরে। হুট করেই একদল মানুষ এসে নীলার গায়ে পেছনে থেকে ধাক্কা লাগায়। নীলা ব্যালেন্স সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই কেউ একজন কোমর জড়িয়ে ধরল। নীলা চোখ বন্ধ করে নিয়েছে, চোখ খুলে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। নীলাকে মিস্টার এএসআর পড়ে যাওয়া থেকে সেভ করেছে। কেয়ারফুল্লি চলুন, মোটা কণ্ঠস্বরযুক্ত স্বরে বলল। নীলাকে সোজা করে দাঁড় করিয়ে পাশ কাটিয়ে চলে গেল। নীলা সেই যে চোখ বড় বড় করেছে, চোখ এখনো বড় বড়ই আছে। নীলা উনার যাওয়ার দিকে তাকিয়ে রইল। এরই মধ্যে ধ্রুবকেও চোখে পড়ল। কাগজে স্ক্রিপ্ট দেখে দেখে পড়ছে, দিন দুনিয়া তার খেয়াল নেই। স্পিকারের সামনে বক বক করতে করতে এমডি স্যার স্টেজের সামনে পৌঁছে গেলেন। ধ্রুব স্ক্রিপ্টের থেকে বলতে লাগল, আমাদের প্রাক্তন স্যার মানে এমডি স্যার আহমদ শিকদার রেজওয়ান স্যার আমাদের স্টেজে এসে গেছেন। উনাকে আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি এবং আমরা বিশেষভাবে করতালির সাথে স্বাগতম জানাচ্ছি আমাদের নিউ এমডিকে। প্লিজ ওয়েলকাম মিস্টার আরিয়ার শিকদার রো। বলেই মাথা তুলে নিউ এমডি স্যারের দিকে তাকাতেই শক খেয়ে চুপ করে গেল। চোখ দুটো নীলার মতো বড় বড় হয়ে গেল। নিউ এমডি বাঁকা স্মাইল দিল ধ্রুবর দিকে তাকিয়ে। ঠিক তার পিছন বরাবর নীলা একই রিকশনে দাঁড়িয়ে আছে। ধ্রুব ঢোক গিলল। ওর জায়গায় আরেকজনকে এনাউন্স করতে বলল। স্টেজ থেকে নেমে ধ্রুব নীলার কাছে যে স্টেজের দিকে অপলক ভাবে দুই ভাই বোন তাকিয়ে আছে। নীলা ধ্রুব দুজন দুজনের দিকে তাকিয়ে দুজনেই একসাথে চশমা খুলে টিস্যু দিয়ে চশমার গ্লাস মুছে আবারও স্টেজের দিকে তাকালো। স্টেজের দিকে তাকাতেই মিস্টার এএসআর নীলা ধ্রুবর দিকে নিখুঁতভাবে তাকিয়ে ডেভিল স্মাইল দিয়ে মাথা ঝাঁকি দিল। নীলা ধ্রুব একজন আরেকজনের মুখের দিকে তাকাতেই নীলা সেন্সলেস হয়ে পড়ে গেল। ধ্রুব সাথে সাথে নীলাকে ধরল। নীলাদের বাড়িতে তুলকালাম লেগে গেছে। মাহিনের বাবা অনেক রাগী মানুষ, সে থানায় রিপোর্ট করতে চাইলে নীলার মা না করে, কারণ এতে মানুষ জানাজানি হয়ে যাবে আরও রাজ্জাক চৌধুরীর রেপুটেশন খারাপ হবে। রাজ্জাক চৌধুরী লোক পাঠালো নীলাকে যেন যেভাবেই হোক খুঁজে বের করে আনে। মাহিন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, কিন্তু নীলাকে খোঁজার জন্য না। মাহিন জানে নীলাকে খুঁজে পাওয়া যাবে না। নীলা এমন কোথাও আছে যেটা ওদের ধারণার বাইরে, তাই মাহিন আর খুঁজতে বের না হয়ে বাড়ি গিয়ে ড্রিঙ্ক করাই ব্যস্ত হয়ে পড়েছে আর রাগে জলে পুড়ে যাচ্ছে। মাহিন আজ প্রথম ড্রিঙ্ক করছে না, আগে থেকেই রেগুলার ড্রিঙ্ক করে। আজ একটু বেশি ড্রিঙ্ক করছে। রাত প্রায় 1টা বাজে। ধ্রুব দাঁড়িয়ে আছে হোটেলের একটা রুমে, অপর পাশেই সোফায় পায়ের উপর পা তুলে বসে ল্যাপটপে কাজ করছে রোদ। তাহলে তুই এখন থেকে আমার পিএ? জি স্যার, ভয়ে ভয়ে চশমা ঠিক করতে করতে। এটা আমার অফিস না, উইদাউট অফিস তুই আমাকে স্যার বলবি না, মনে থাকবে? রাগী স্বরে। ঠিক আছে ভাইয়া। 4 বছরে মোটেও বদলাসনি, আগের মতোই ক্যাবলা কান্ত লাগছে। বড় হয়েছিস, ভালো চাকরি করছিস, এখনো সেই বোনের লেজ ধরে ঘোরার অভ্যাসটা গেল না। ভ্রু কুচকে তাকিয়ে টিজ করে বলল, না ভাইয়া, আমরা আলাদা আলাদা কোম্পানিতে জব করি, আমরা এখন আলাদাই। আজকে ও আমার সাথে এখানে একটা দরকারে এসেছিল। হুমহ, কি এমন দরকার? এখানে আসতে হলো তোর কাজের মধ্যে, আর ও অমন শাড়ি গহনা পরে বউ সেজেছে কেন? ফ্যাশন ডিজাইনার তোর বোন? কোনো দিন বোরখা ছাড়া তো ঘর থেকে বের হয়নি, এত আপডেট হয়ে গেছে তোর বোন। খানিকটা রাগ অভিমান নিয়ে
ভাইয়া আমাকে পুরো কথাটা বলতে দিন, তারপর প্রশ্ন করুন। ওকে বল, আমি শুনছি। গালে হাত দিয়ে ধ্রুবর দিকে তাকিয়ে। ভাইয়া আসলে মা নীলাকে জোর করে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। আজকে ওর এঙ্গেজমেন্ট ছিল, ওকে সাজিয়ে মা ঘরে আটকে রেখেছিল, আর ও রেডি হওয়ার টাইম পায়নি। ঘর থেকে বের হওয়ার সুযোগ পেয়েই ও পালিয়ে এসেছে এখানে। কেন এখানে কেন? ও তো তোর বাবার কাছেও যেতে পারত, তোর কাছে কেন? আসলে ভাইয়া এই বিয়েতে বাবারও মতো ছিল, বাবাও নীলাকে সাপোর্ট করেনি, তাই বাধ্য হয়ে আমার কাছে এসেছে। রোদ ও হাই সি, তা তোর বোন বিয়ে করবে না কেন? বুড়ি হয়ে যাচ্ছে তো কবে করবে বিয়ে তাহলে? ছেলে পছন্দ হচ্ছে না নাকি? কি করে ছেলে? তুচ্ছরূপী এতগুলো প্রশ্ন ছুঁড়ে মারল মাহিন ভাইয়ার সাথে, ভয় ভয়। কথাটা শুনে মাথা গরম হয়ে গেল রোদের, চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে ধ্রুবকে চলে যেতে বলে রুম থেকে। ধ্রুব নীলার কাছে গেল, সেন্সলেস হওয়ার পর হোটেলের একটা রুম বুক করে নীলাকে শুইয়ে রেখেছে। নীলার কাছে যেয়ে বসে নীলার মাথায় হাত বুলিয়ে দিল, তারপর নীলার পাশে ঘুমিয়ে পড়ল ধ্রুব। ধ্রুব নীলা যমজ ভাই বোন। নীলা ধ্রুবর থেকে 5 মিনিটের বড়। ধ্রুব খুব বেশি শান্ত বোকা টাইপের আর নীলা খুবই বদরাগী, জেদি, একটুতেই চটে যায়, খিটখিটে মেজাজের এমন টাইপের। একজন আরেকজনের উল্টা, শুধু মিল 5টা জায়গায়। এক দুজনের চেহারা অদ্ভুত মায়াবী, দুজনের চেহারা ঘন পাপড়িযুক্ত, সুন্দর মায়াবী চোখ, নাকটা এক সাইজের সরু, চিকন ঠোঁট। নীলার ঠোঁট খয়েরি রঙের মতো আর ধ্রুবর লালচে রঙের মতো, গায়ের রংটাও আলাদা। ধ্রুব অনেকটাই সাদা ফর্সা, কিন্তু নীলা উজ্জ্বল শ্যামবর্ণের থেকেও উজ্জ্বল, গায়ের রং অনেকটা বলা যায় সোনার ন্যায়, গায়ের রং ঠিক তেমনই। দুজনের চোখে সমান পাওয়ারের চশমা, এরা চশমা ছাড়া দুনিয়া ঝাপসা দেখে। দুজনেই পড়াশোনায় সুপার ব্রিলিয়ান্ট হলেও ফাঁকিবাজিতে 100-র 100। পরে বলবো। দুজনের হাসিটা এত বেশি সুন্দর যে কেউ হাসি দেখলে পাগল হয়ে যাবে। দুজনের গালে টোল পড়ে। ধ্রুব নীলা দুজনেই লম্বা, কিন্তু ধ্রুব নীলার থেকে একটু বেশি লম্বা, 510 হবে, আর নীলা 56। ধ্রুব এতটাই বোকা, সবসময় নীলার ওকে গাইড করতে হয়। বোন ছাড়া কিছু বুঝে না ও। ওরা দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। দিন শেষে দুই ভাই বোনের একজন আরেকজনের জন্য প্রাণ যায়, কিন্তু প্রকৃতি বড় নিষ্ঠুর। বয়স 10 হতেই ওদের দুজনকেই চিরকালের জন্য একা করে দিয়েছে। সকাল হতেই নীলা বিছানা থেকে উঠে এদিক ওদিক তাকিয়ে জায়গাটা চেনার চেষ্টা করছে। পাশেই ধ্রুবকে ঘুমাতে দেখে ধ্রুবকে ডাকতে লাগল, এই ধ্রুব উঠ, ধ্রুব। ধ্রুব উঠে বসল চোখ ডলতে ডলতে। কি হয়েছে বল, ডাকছিস কেন? আমরা কোথায়? হোটেলে। হোটেলে মানে? অবাক হয়ে। কাল রাতে তুই সেন্সলেস হয়ে যাওয়ার পর রুমে নিয়ে এসেছি, এই তুই হঠাৎ ওরকম সেন্সলেস হলি কেন রে? আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। চোখ বড় করে তাকিয়ে। তাহলে আমি সত্যি সেন্সলেস হয়ে গেছিলাম? তার মানে কাল রাতে যা দেখলাম সব সত্যি ছিল, স্বপ্ন ছিল না? হ্যাঁ, সবটাই সত্যি ছিল, কিন্তু এটা বল তুই সেন্সলেস হলি কেন? সেই পরশু সকালে ভাত খেয়েছিলাম, কাল সারাদিন না খাওয়া, তার মধ্যে রাতে এত বড় একটা শকট খেলাম, সেন্সলেস হব না আবার? ও তাই বল। ধ্রুব, বল, ওটা সত্যি রোদ ছিল? বিস্ময় চোখে তাকিয়ে। তোকে তো বলাই হয়নি, ওটা রোদ ভাইয়াই ছিল। আর মজার ব্যাপার কি জানিস নীল, আমি রোদ ভাইয়ারই পিএ। রোদ ভাইয়া এখন থেকে বাংলাদেশের ব্রাঞ্চগুলো সামলাবে। ইন্টারেস্টিং না? এখানে ইন্টারেস্টিং এর কি হলো? ভ্রু কুচকে। নিজের দুলাভাইয়ের পিএ আমি, হেসে দিয়ে। ধ্রুব। ধ্রুবর দিকে চোখ গরম করে, হি ইজ মাই এক্স, নাথিং এলস, ইজ দ্যাট ক্লিয়ার? হুমহ চাল হাট,
বললেই হলো, ধমক দিয়ে। শাট আপ, ধমক দিয়ে। এই বাজে কথা বাদ দিয়ে আমার খাবারের ব্যবস্থা কর, খিদে পেয়েছে খুব, এবার যদি সেন্সলেস হই আমার আর জ্ঞান ফিরবে না কিন্তু বলে দিলাম। দেখছি ফ্রেশ হয়ে নেই আগে। যা যা যা, আর শুন আমার জন্য পারলে একটা বোরখা কিনে আনো আর একটা জামা, এভাবে থাকতে পারছি না, এই শাড়ি মানুষ পরে নাকি? বিরক্ত নিয়ে। দেখছি তো ফ্রেশ হয়ে নেই আগে। হুম যা। আর শুন রাতে বাবা ফোন করেছিল? শুধু ফোন? এখানে এসেছিল অবধি, পুরো থানার পুলিশ নিয়ে এসেছিল, হোটেলে খুঁজেছে অনেক পায়নি। আমি বলেছি তুই এখানে আসিসনি, তুই আমাকে অনেকবার ফোন দিয়েছিলি, আমি রিসিভ করতে পারিনি, বাবাকে ফোনটা বের করে দেখিয়ে দিলাম, তারপর বাবা হনহন করে চলে গেল। জীবনের সবথেকে বড় ভুল ছিল আমাদের, এই পুলিশ বেটা আর ওই হেড মাস্টারনির ঘরে আমাদের মতো নিরীহ মানবের জন্ম হওয়া। আমি একটা অ্যাডভাইস দেব, শুনবি? কি? ভ্রু কুঁচকে তাকিয়ে। বাবা মা দুজনেই উঠে পড়ে লেগেছে তোকে বিয়ে দেওয়ার জন্য, অনেক তো বিয়ে ভাঙলাম, এবার আর রেহাই নেই, তাই বলছি কি রোদ ভাইয়া তো দেশে এসেই গেছে, একবারে রোদ ভাইয়াকে বিয়ে করে বাড়িতে চলে যা। হাসতে হাসতে। তবে রে, বলেই হাতের কাছে থাকা বালিশটা নিয়ে দিল ঢিল। ধ্রুব হাসতে হাসতে দৌড়ে বাথরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। নীলা ফ্রেশ হয়ে নিল, আয়নার সামনে যেতেই দেখে চুলগুলো বেনি করা থাকা সত্ত্বেও কেমন জটলা পেকে আছে। নীলার চুলগুলো মাত্রাতিরিক্ত লম্বা ঘন, যা দেখে এখন আর মাথায় চিরুনি লাগাতে ইচ্ছে করছে না, অনেক সময় আর ধৈর্য লাগবে। নীলার চুলগুলো খোপা করে নিল, চুলগুলোও কেমন যেন লালচে, অথচ ধ্রুবর চুলগুলো কালো কুচকুচে। সকালে প্রেস মিটিং আছে বলে রোদ হোটেলেই থেকে যায়, যদিও হোটেলটা ওদেরই। রোদের বাবা মা সবাই বাসায় চলে গেছে, ক্লান্ত লাগছিল বলে হোটেলেই রয়ে গেছে রোদ। লেট নাইট সব কাজ শেষ দিয়ে ঘুমিয়ে আবার ফজরের নামাজ শেষে কাজ নিয়ে পড়েছে। রোদের কেয়ারটেকার রোদের খাবারটা রুমে দিয়ে যেতে চাইলেও রোদ বুফেতে খাবে বলে জানায়। বেলা 8টা বাজে। খাবারের জন্য রুমে থেকে বেরিয়ে গেল রোদ। সিঁড়ি দিয়ে নামছিল, লিফট দিয়ে চলাচল করতে পারে না, লিফটে উঠলে নাকি মাথা ঘুরায়। নীলা ধ্রুবও বেরিয়ে গেছে রুম থেকে, লিফট দিয়ে দুজনে নিচে নামতেই দুজনেই খেলো আরেক ঝটকা। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ভাগ ধ্রুব ভাগ, চোখ বড় বড় করে। বাম দিকে তাকাতেই দেখে সিঁড়ি, নীলা হুড়মুড় করে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে উপরে উঠতেই আবারও ধাক্কা খেল কারো সাথে, পড়ে যেতে নিলেই নীলাকে ধরে ফেলে। নীলা তাকাতেই দেখে সেই আবারও রোদ। ঘুরে ফিরে কি, পড়ে যাওয়ার জন্য আমার উপরেই জায়গাটা বেছে নাও তুমি? ভ্রু কুচকে নীলার দিকে তাকিয়ে। চুপ চুপ চুপ, বলেই নীলা বড় বড় চোখ করে রোদের মুখ ছাপিয়ে ধরল। ভাই ভাই ভাই, এই বারের মতো মাফ করেন ভাই, কিন্তু মুখ বন্ধ রাখেন। আপনি সিঁড়ি দিয়ে নামার সময় কাউকে দেখেন নাই, কারো সাথে ধাক্কাও লাগে নাই। নিচুস্বরে কথাগুলো বলে হুড়মুড় করে উপরের দিকে চলে গেল। রোদ কিছুই বুঝল না, সবটা মাথার উপর দিয়ে গেল। রোদের পেছনে গার্ড ছিল, তারাও অবাক হলো এইটা ভেবে যে রোদ স্যার এত রাগী একরোখা মানুষ, তার সাথে এমন ঘটনা কোনোভাবেই স্বাভাবিক নেয়ার কথা না, অথচ কত রিল্যাক্সে মেয়েটার সাথে কথা বলল, মেয়েটাকে কিচ্ছু বলল না। রোদ নিচে নামতেই দেখে ধ্রুব আর ওর সামনে কিছু পুলিশ দাঁড়িয়ে আছে। রোদ বুঝল নির্ঘাত নীলার কেসটার জন্যই। বাবা তুমি এখন এখানে? ডুক গিলতে গিলতে। আমারও তো একই প্রশ্ন ধ্রুব, তুমি সকালবেলা এখানে কেন? আর রাতে বাসায় ফেরোনি কেন? বাবা আসলে, পিছন থেকেই বলে উঠল। ও আমার সাথে ছিল, আমার প্রেস মিটিং আছে এখানে, তাই ওকে আমার সাথে থাকতে বলেছিলাম, যেহেতু ও আমার পিয়ে ওর থাকাটা অনেক জরুরি। এনি প্রবলেম অফিসার্স? পুলিশদের দিকে তাকিয়ে। ও মিস্টার রোদ, আপনি কি গ্যারান্টি দিতে পারেন ও আপনার সাথেই ছিল? ইয়াহ অফকোর্স।
বাট কেসটা কি বলুন তো? ধ্রুব কিছু করেছে? কাল রাতেও এসেছিলেন মেবি আপনারা, রাইট? ওর সাথে কি কোনো মেয়ে ছিল? মেয়ে মানে? না, হুবহু ওর মতো দেখতে কোনো মেয়ে মেবি শাড়ি পরা ছিল কালকে, দেখেছেন? রোদ একদমই না, ধ্রুব আমার সাথেই ছিল, ওর সাথে কোনো মেয়ে দেখিনি, তবে আপনারা চাইলে হোটেলের সিসি ক্যামেরা চেক করতে পারেন। এই রে খেয়েছে, সবই তো ঠিক ছিল। রোদ ভাইয়া এটা কি বলল? প্রচণ্ড ভয় পেয়ে মনে মনে কথাগুলো বলছে ধ্রুব। ইয়াহ, ইউ আর রাইট। আমরা বরং সিসি ক্যামেরা চেক করি, বলেই হোটেলের ম্যানেজারের কাছে যেতে লাগল। ধ্রুব কিছু একটা বলতে যাবে তখনই রোদ ওকে চোখ দিয়ে ইশারা করে চুপ করতে বলল। ধ্রুবর বাবা কোনো মতেই ধ্রুবকে বিশ্বাস করতে পারছে না। নীলার খোঁজ ধ্রুব জানে না এই কথা বিশ্বাস করতে হবে, এতটাও খারাপ দিন আসেনি। ভাইয়া সবই তো ঠিক ছিল, এখন তো ধরা খেয়ে যাব। ওই ক্যাবলা কান্ত চুপ। এই তোরা দুই ভাই বোন কি মনে করিস যত বুদ্ধি তোদের মাথায়? আর কারো মাথায় কিছু নেই? মানে ভাইয়া, এত কিছু এক্সপ্লেইন করতে পারবো না, এত টেনশনের কিছু নেই, এখন চল আমার সাথে, খিদে পেয়েছে। ভাইয়া নীল, তুই খেয়ে নে, একটু পর আমার প্রেস মিটিং, আর তোর বোনের খাবার রুমে পাঠাচ্ছি। ওর এখন নিচে আসাটা ঠিক হবে না, তোর বাবার এখান থেকে যেতে লেট হবে আর আড়ালেও তোকে ফলো করবে। বুঝেছি ভাইয়া, ভয় ভয়। রোদ নীলার খাবার উপরে পাঠিয়ে দেয়। টেনশন নিয়েও ধ্রুব রোদের সাথে খেতে বসে পড়ে। এদিকে মিস্টার রেজাউল করিম, ধ্রুব নীলার বাবা, সিসি ক্যামেরাতে নীলার কোনো ফুটেজ পায় না। অনেক ঘাটাঘাটি করেও কোনো লাভ হল না। ধ্রুবকে বিদায় দিয়ে চলে গেল ওর বাবা পুরো টিম নিয়ে। এটা কি হলো ভাই? সিসি ক্যামেরাতে কিচ্ছু ধরা পড়ল না তাই? অবাক হয়ে রোদ ধ্রুবর দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। রাতে রোদ ধ্রুবর কাছে থেকে পুরো ঘটনা শোনার পর আন্দাজ করেছিল সকালে ওর বাবা আবার আসতে পারে। ভোরবেলা রোদ নিজে বসে থেকে সিসি ক্যামেরা থেকে যতটুকুতে নীলাকে দেখা যায় সেটুকু ডিলিট করিয়েছে, আর বলেও দিয়েছে নীলাকে সিসি ক্যামেরায় পরবর্তীতেও দেখা গেলেও জানি ডিলিট দেয় সাথে সাথে। সেখানে রোদ আলাদা লোক লাগিয়েও রেখেছে। খেতে খেতে রোদ ধ্রুব টুকটাক কথা বলছে। তোর বোন এত শুকিয়েছে কেন রে? খায় না নাকি? সেই রকমই, সপ্তাহে কয় বেলা ভাত খায় ও নিজেও জানে না। যা বেতন পায় আর অর্ধেক টাকা দান দক্ষিণা করে, আর বাকি যে টাকা থাকে সেটা দিয়ে ওর আইসক্রিম আর হাবি জাবি খেয়ে আর শপিং করে মাস ফুরায়। ভালো, এখন কি করবে ও? হোটেলে কতদিন থাকবে? জানি না, নীলাকে জিজ্ঞেস করতে হবে। ও কি জানে এটা আমাদের হোটেল? না, মেবি। ওকে বলে দিস যতদিন ইচ্ছা এখানে থাকতে, কোনো বিল পে করতে হবে না তোদের। কিন্তু ভাইয়া, নীলা তো থাকবে না। বলবি তুই সব বিল অ্যাডভান্স পে করে দিয়েছিস, ওর দিতে হবে না। বাপ রে, ও বিশ্বাস করবে না। এটা নর্মাল হোটেল হলে বিশ্বাস করত, এত বড় 5 স্টার হোটেল, ও জানে এত টাকা আমার নেই। এই তোর মাথায় কিছু নেই? কিছু একটা বলে বুঝিয়ে দিবি, বলবি তোর স্যালারি বেড়েছে। ওকে বলবো নি। মালিহার সাথে তোর এখনো সম্পর্ক আছে? হ্যাঁ আছে তো, খাবার মুখে দিতে দিতে। বড্ড ভালো মেয়ে ও, তোর মতোই শান্ত। যাক গে, ভালো হলেই ভালো। অনেকটা মন ভার করে বলল। একটা কথা জিজ্ঞেস করব ভাইয়া? বল। তুমি কি এখনো নীলকে ভালোবাসো? রোদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধ্রুবর মুখের দিকে তাকালো, তাকিয়ে বলল, যদি বলি ভালোবাসি তাহলে কি তোর বোন সেটা মানবে? রোদের কথায় ধ্রুব রোদের দিকে বড় বড় করে তাকায়। তুচ্ছ একটা হাসি দিয়ে রোদ বলল, ভালোবাসি না,
রোদের জীবন থেকে যে একবার চলে যায় তার আর দ্বিতীয়বার এন্ট্রি নেয়ার চান্স নেই। আমি তোর সাথে মিশে যাচ্ছি বলে ভাবিস না, আমি সব ভুলে গেছি। আমি আগেও তোকে ছোট ভাইয়ের মতো দেখতাম, এখনো তোকে সেভাবেই দেখছি, এর থেকে বেশি কিছু না। ধ্রুব রোদের কথায় চুপ হয়ে গেল, আর কিছু বলল না। রোদের কথাগুলো ধ্রুবর বুকে তীরের মতো লাগল। ইগো আর অভিমানের ভিড়ে ভালোবাসা নামক বস্তুটাকে ভুলে গেছে ওরা, হারিয়ে গেছে ওদের অনুভূতিগুলো। এমন একটা সময় ছিল একজন আরেকজনকে ছাড়া কিছুই বুঝত না। ভার্সিটিতে বেস্ট কাপল নামে খ্যাত ছিল ওদের জুটি। ধ্রুবর পুরনো দিনগুলোর কথা খুব করে মনে পড়ে গেল। ওদের দেখে সবাই মজা করে বলতো, নীল আকাশে রোদ উঠেছে। আজ সেই ভালোবাসার বন্ধন ছিটকে এত বেশি দূরে ঠেলে দিয়েছে। 4টা বছর পর দেখা হলো, তবুও তাদের অনুভূতিগুলো ফিকে হয়ে রয়ে গেছে। রোদ নীলার উপর রাগ করে ইউএসএ চলে গিয়েছিল। সময় সব পরিস্থিতি বদলে দিয়েছে ওদের। কথায় আছে না, কালক্রমে সময় রূপ বদলায়। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নীলা, তুমি কি ব্যস্ত আছো? না স্যার, কেন, কি হয়েছে? যদিও তুমি ছুটি নিয়েছ, তবুও একটু অফিসে আসতে হবে আজকে। এমডি স্যার জরুরি একটা মিটিং রেখেছেন, অনেক ইম্পর্ট্যান্ট, তোমাকেও আসতে হবে। ঠিক আছে স্যার, কখন আসব? 11টার মধ্যে আসলেই হবে। ঠিক আছে স্যার, আসবনি। ঠিক আছে, রাখছি তাহলে, বাই। আল্লাহ হাফেজ স্যার। হোটেলের পাশেই শপিং মল থাকায় ধ্রুব নীলার জন্য জামা কাপড় এনে নীলার জন্য পাঠায়। নীলা জামা চেঞ্জ করে বোরখা পরে বের হয় অফিস যাবে বলে। কোথায় যাচ্ছিস তুই এখন? অফিস যাব। বসো, ফোন করেছিল, যেতে হবে এখনই, 11টার মধ্যে পৌঁছাতে হবে। আমি যাব তোর সাথে? না, তুই থাক, আমি একা যেতে পারব। দেখ, ভেবে চিন্তা করে বলিস। হ্যাঁ, আরে যা তো, বললাম না একা যেতে পারব, ঝাড়ি দিয়ে। রোদ প্রেস কনফারেন্সে আছে। প্রেসের লোকের নানা রকম প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। প্রেসদের সাথে মিটিং শেষ করে অফিস যাওয়ার উদ্দেশ্যে বের হবে। ধ্রুবর ডাক পড়ল। রোদের কাছে যেতেই, ভাইয়া ডেকেছিলে? হুম। তোর বোন কোথায় বের হচ্ছে? অফিস যাবে বলল, ছুটিতে ছিল ও, কিন্তু ইমার্জেন্সি যেতে বলেছে আজকে। আচ্ছা চল, অফিসে যাব এখন, তুই রেডি? হ্যাঁ ভাইয়া। মিটিং পুরোপুরি শেষ করে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। তোমার লাইফে পেয়ে আজ তোমার ছেলে মেয়েগুলো এমন অবাধ্য হয়েছে। কপাল কতটা খারাপ হলে এরকম সন্তান হয় জানা নেই। জীবনটা শেষ করে দিল। উচ্চ স্বরে। সব সময় ছেলে মেয়েদের দোষ না খুঁজলে হয় না, তাই না? তুমি নীলকে জোর করে বিয়ে দিতে গিয়েছ কেন? এত তাড়া কিসের? ও কি বুড়ি হয়ে গেছে? নাকি তোমার ঘাড়ের উপর চড়ে খাচ্ছে? মা হয়েছ, মায়ের মতো চিন্তা করো। সব সময় সবকিছুতে হেড ম্যাডাম ম্যাডাম ভাবনিয়া বাদ দাও। সব জায়গায় সবকিছু মানায় না। রাগী স্বরে। ঠিকই আছে, যেখানে বাবাই এরকম, সন্তান তো অমন হবেই। বাবার চরিত্রগুণই তো সন্তানরা পাবে। আমার পুরো জীবনটাই বৃথা। ভেঙচি মেরে। খবরদার বলছি, চরিত্র নিয়ে কথা বলবে না। আর তোমার জীবন বৃথা কি করে? নিজেই তো নিজের জীবন বেছে নিয়েছ, তাও কিভাবে তোমার জীবন নষ্ট হয় আমাদের জন্য? তোমার সাথে কথা বলে আমার মূল্যবান সময় নষ্ট করাটাই ভুল। হ্যাঁ, সব মূল্য শুধু তোমার সময়েরই। সময় কি আমরা তো বুঝিই না, জানিই না সময় কাজে লাগে কিভাবে। এই রাখো তো, তোমার সাথে আজাইরা প্যাচাল পাড়ার টাইম নেই। ভালোই ভালোই বলছি, নীল কোথায় বলে দাও, ওকে ঘরে ফিরতে বলো। তোমরা বাপ বেটা ভালো করেই জানো নীল কোথায় আছে। নীলের পালিয়ে যাওয়ার সাথে তোমাদের দুজনেরই হাত আছে। বলবো না, কি করবে তুমি? নীল আমার মেয়ে, আমি ওকে যেখানে ইচ্ছা রেখেছি। তোমার যদি এত দায় থাকে তবে নিজ দায়িত্বে খুঁজে নাও। নেক্সট টাইম আমার কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করবে না, বলে দিলাম।
ফালতু লোক একটা, সব কটা আমার জীবন নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। রাগে ফুঁসতে ফুঁসতে ফোন কেটে দিল রিমা বেগম। এনা গ্রুপ অফ লিমিটেড, বনানী ব্রাঞ্চে জব করে নীলা। অফিসে ঢুকতেই স্টাফরা নীলাকে দাঁড়িয়ে সালাম দিতে লাগল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ সিট ডাউন অল অফ ইউ। নীলাকে সম্মান দেয়ার কারণ নীলা একটু উঁচু পদেই 6 মাস আগে প্রমোশন হয়ে অফিসের সেকেন্ড অফিসার হয়েছে। নীলা কাজের প্রতি অনেক বেশি রেসপন্সিবল, তাই নিজের জায়গাটা উপরে উঠাতে সময় লাগেনি। পুরো অফিসের দায়িত্বে আছেন মিলন স্যার, তারপরেই নীলার স্থান। এমডি স্যার মাঝে মধ্যে আসেন অফিস দেখতে, উনি ধানমন্ডির ব্রাঞ্চে থাকেন। সকালবেলা মিলন স্যারই নীলাকে ফোন করেছিল। মিলন স্যার অনেকটা বাবার বয়সী, নীলাকে মেয়ের চোখেই দেখে। নীলা মিলন স্যারের কেবিনে নক করল। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেবিনে ঢুকেই দেখে এমডি স্যার মিলন স্যারের কেবিনে বসে আছেন, কিছুটা মুখ গম্ভীর করে বসে বসে কফি খাচ্ছেন। নীলা একটু হকচকিয়ে গেল, এটা ভেবে হয়তো দেরি হয়ে গেছে। সরি স্যার, একটু বেশি লেট হয়ে গেছে। ইটস ওকে নীলা, আমি মাত্রই এসেছি, সমস্যা নেই, এমডি স্যার হেসে দিয়ে বললেন। বসো নীলা। মিলন স্যার বললেন। জি স্যার। নীলা বসতে না বসতেই দেখল ম্যানেজার ও এসে পড়েছে। সিনিয়র কর্মকর্তা যারা আছেন অফিসের প্রায় সবাই কনফারেন্স রুমে বসেছে, কেউ কিছু বুঝতে পারছে না। হুট করে এমডি স্যার সবাইকে এক করলেন। এই সময় কি মনে করে ডাকলেন? এরই মধ্যে এমডি স্যার বলতে লাগলেন, আসলে আমি দুঃখিত, আমি সবাইকে হুট করেই এভাবে তাড়াহুড়া করে ডাকলাম। আমি ইদানিং একটা পার্সোনাল কাজে বাজেভাবে ফেঁসে গেছি, বাধ্য হয়ে আমি গতকাল আমার কোম্পানির বনানীর এই ব্রাঞ্চটা বিক্রি করে দিয়েছি। কালকে আইনগতভাবে কোম্পানির নাম ও বদলে দেয়া হয়েছে। আজকের পর থেকে কোম্পানির নাম এনা গ্রুপ অফ লিমিটেড নয়, আসর গ্রুপ অফ লিমিটেড। কথাটা শুনেই নীলার ভিতরে ধক করে উঠল, চোখ দুটো ছানা বড়া হয়ে গেল এমডি স্যারের কথায়। আপনাদের বিপদের মুখে ফেলে দিয়ে নিজেকে খুবই স্বার্থপর লাগছে। আপনারা চিন্তা করবেন না, আপনারা যে যে পোস্টে আছেন সেই পোস্টে থাকবেন। শুধু সমস্যাটা হচ্ছে আগের থেকে আপনাদের এখন বেশি পরিমাণে খাটতে হবে, কারণ আসর গ্রুপ অনেক বড় একটা কোম্পানি, আর মিস্টার আরিয়ার শিকদার রোদ আহমদ শিকদার রেজওয়ান সাহেবের একমাত্র ছেলে, যে এখন পুরো আসর কোম্পানির দায়িত্বে এসেছে। অনেক বেশি অ্যাক্টিভার রাগী মানুষ। উনার সাথে একটা ডিল সাইন করতে হয়েছে, সেটা হলো উনি না চাইলে আগামী 5 বছরে কেউ কোম্পানি ছাড়তে পারবেন না। আবার কেউ যদি কাজে ফাঁকি দেয় তবে তাকে সাথে সাথে চাকুরি বিচ্যুত করতে পারবে। আপনারা ভালোমতো কাজ করে স্যারের মন জয় করে নিবেন আমার বিশ্বাস। কিন্তু স্যার, আপনি হঠাৎ কোম্পানি বিক্রি করতে গেলেন? একজন স্টাফ প্রশ্ন করল। বললাম না, পার্সোনাল কাজে বাজেভাবে ফেঁসে গেছি, একটা ব্রাঞ্চ বিক্রি না করে আমার উপায় ছিল না। নীলা চুপ করে আছে, কিছু বলছে না। কাল রাতের পর একের পর এক শক খেয়েই যাচ্ছে বেচারি। এন্ড মিস্টার মিলন সাহেব, নীলান্তি নীলা অফিসের টপ সিনিয়র, যেহেতু আপনারা দুজন, আপনাদের দায়িত্ব সবটা ম্যানেজ করা। অফিসের প্রতিটা স্টাফ যেন ভালোমতো কাজ করে সেটা আপনারা দেখবেন, কারণ তারা কোনো ভুল করলে এমডি স্যার আপনাদেরই ঝাড়বে। আপনাদের উপর যথেষ্ট আস্থা আছে, আপনারা সবটা হ্যান্ডেল করতে পারবেন। তবুও আমি বলে দিলাম, কে কাকে ঝাড়ে আমিও দেখব হুমহ, মনে মনে বলল নীলা। ইয়েস স্যার। এমডি স্যারের মুখে আসর নামটা শোনার পর থেকেই নীলা বোতলে বোতলে পানি শেষ করছে। রোদের নাম শুনলেই মাথায় চক্কর দেয়। কেন জানি বারবার মনে হচ্ছে এসব কিছুই রোদের প্ল্যান। তাহলে স্যার, আমাদের নিউ এমডি কবে থেকে অফিসে আসবেন? হ্যাঁ, সেটাই বলবো এখন। উনি আগামীকাল অফিসে আসবেন। এখন আপনাদের দায়িত্ব অফিসটা আজকের মধ্যেই গুছিয়ে রাখা, আর মিস্টার রোদের কেবিনটা ভালোমতো গুছিয়ে রাখবেন মিলন সাহেব।
উনি কিন্তু কাজে ফাঁকি পছন্দ করেন না, উনার মেজাজ অত্যন্ত খিটখিটে, তাই খুবই সাবধানে আপনাদের কাজ করতে হবে। আমি এখন আসি, আমার তাড়া আছে, কাল দেখা হবে, আপনাদের নিউ এমডির সাথে আসব। বলেই চলে গেল মিস্টার রশিদ, এনা গ্রুপের বনানী ব্রাঞ্চের প্রাক্তন মালিক। মিলন সাহেব নীলাকে দায়িত্ব দিল এমডি স্যারের কেবিনটা ভালোমতো গুছিয়ে রাখতে। নীলা লোক দিয়ে কেবিন ভালোমতো গুছিয়ে নিল। শালার কটা দিনের ছুটি নিয়েছি, কোথায় একটু শান্তিতে থাকব, তা তো শান্তির মা আমায় রেখেই ভেগে গেছে, ড্যাম ইট। অফিসে এসে কোনো কাজই করছে না নীলা, মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে আছে। মাঝে মাঝে চান্স পেলে স্টাফদের উপর রাগ ঝাড়ছে। স্টাফরা মিলন স্যারের থেকে নীলাকেই বেশি ভয় পায়। মিলন স্যার যতটা শান্ত মেজাজের, নীলা ঠিক ততটাই খিটখিটে বদরাগী মেজাজের। মিলন সাহেব বুঝলেন নীলার মাথা হট আছে, নীলাকে আজকের মতো চলে যেতে বলল, কাল যেন সকাল সকাল আসে সেটা বলে দিল। রাত 10টা বাজে। রেস্টুরেন্টে বসে নীলা নানা রকম খাবার খাচ্ছে, আর অপর পাশে বসে আছে ধ্রুব। ধ্রুব তাকিয়ে তাকিয়ে বোনের খাবার খাওয়া দেখছে আর ডুক গিলছে বাস্তুহারা শিশুদের মতো। আহ্লাদী কণ্ঠে বলে উঠল, নীল। চিকেন লেগ পিচ ফ্রাইয়ে কামড় দিতে দিতে বলল, হুম বল। একটা পিচ দে না বোন। আর কখনো আমি এমন করব না। আমি কি তোর সাথে এমন করতে পারি বল? নীলা ধ্রুবর দিকে তাকালো, বেচারার এমনিতে খিদে পেয়েছে, তার মধ্যে এভাবে নীলা ওকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। এমন শাস্তি নীলা ধ্রুবকে প্রায়ই দেয়, কারণ যখন ধ্রুব কোনো ভুল করে নীলা এভাবেই শায়েস্তা করে। আজকে শাস্তির কারণটা হল গতরাতে রোদ যে এনা গ্রুপের বনানীর ব্রাঞ্চ কিনেছে, ধ্রুব জানা সত্ত্বেও নীলাকে বলেনি, নীলাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বুঝে নি তো ধ্রুব তার রগ চটা বোন বাঁকা ভাবেই নিয়েছে ব্যাপারটা। হুম, এবারের মতো ক্ষমা করে দিল আমজা, তবে শর্ত আছে। কি বল? যা বলবি তাই করব। আমি যতদিন হোটেলে থাকব ততদিনের হোটেলের বিল তুই পে করবি, রাজি? ওকে ওকে, আমি রাজি, কোনো সমস্যা নেই। আমি বেতন পেয়েই তোর হোটেলের বিল পে করব। এখন খেতে দে বোন প্লিজ। ধ্রুবর দিকে খাবার বাড়িয়ে দিয়ে বলল, হুম নে খা। ধ্রুব মনে মনে অনেক খুশি হল এটা ভেবে, হোটেলের বিল নিয়ে নীলার কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না, আলাদা আর মিথ্যে বানিয়ে বলতে হবে না। রোদের ছোট বোন রওয়া এইবার অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। রোদের রুমে ঢুকেই রোদের পিছু লাগা শুরু করে দিল। রোদের চোখের দিকে তাকিয়ে কেউ ভয় কথা বলতে পারে না, আর রওয়া রোদের মুখের উপর কথা বলে সব সময় রোদের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে যাওয়াটাই রওয়ার পেশা। রোদ বাথরুম থেকে শাওয়ার নিয়ে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে রুমে পা দিতেই রওয়া রোদের রুমে এসে শুরু করল, বাহ কি সুন্দর লাগছে আমার ভাই আর ভাই বউটাকে, আহা কি মিল, যেন তেলেগু মুভির কোনো সুপারস্টার জুটি। উপর আলা যেন নিজের হাতে লিখে রেখেছেন এই জুটি। মোবাইলের স্ক্রিনে ছবি দেখে বলছে, এই তুই কি দেখছিস রে অমন করে? কার কথা বলছিস? দেখবি তুই? আয় আয় দেখ। ইশারায় কাছে ডাকল। বলেই রওয়া রোদের দিকে ওর ফোনের স্ক্রিন ঘুরালো। রোদ দেখে চোখ বড় বড় হয়ে গেল। রেগে উত্তেজিত ভাবে বলল, এই তুই এই ছবি কোথায় পেয়েছিস? হ্যাঁ, কে তুলেছে এই ছবি? কখন তুলেছে? এ বাবা, এত প্রশ্ন করছিস কেন রে? নিজেই ভুলে গেলি? কাল যে সিনেমার মতো আপনার উপর আপনার নায়িকা পড়ে গেল, আপনি তাকে সুন্দর করে একদম সিনেমার মতো করে ধরলেন, চারপাশে যে এত এত সাংবাদিক আর ক্যামেরাম্যান ছিল সেগুলো কি খেয়াল ছিল? মিস্টার রোদ ভাইয়া চোখ গরম করে রওয়ার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, শাট আপ, এসব ফালতু জিনিস কই পাস? হ্যাঁ। রওয়া হাসতে হাসতে বলল, এই তো আমার পাশেই এক ক্যামেরাম্যান ছিল, সুন্দর করে দেখি তোদের ছবি তোলায় ব্যস্ত, ওই ছেলেটার থেকেই নিয়েছি। বাই দি ওয়ে তোদের কিন্তু ঝাক্কাস লাগছে ব্রো।
রাগে গজগজ করতে করতে রোদ বলল, ওই কিট কিট করবি না বলে দিলাম, এক ঘুষিতে দাঁত সবগুলো পেটে ঢুকিয়ে দেব। রওয়া মুখ ভেঙচি কেটে দূরে সরে গিয়ে বলল, বললেই হলো। বেশি হিরোগিরি করলে আব্বু আম্মুর সামনে ছবিটা ধরব, পরের দিনই তোর বাধ্য হয়ে বিয়ে করে আনতে হবে বলে দিলাম। হুমহ। এই বোন, এই অমন করিস না, বোন কাছে আয় আয়। না তুই মারবি আমি জানি। অসহায় দৃষ্টিতে তাকিয়ে, প্রমিস মারব না, আয়, একটা কথা বলবো। রওয়া কাছে যেতেই রোদ রওয়ার হাত থেকে ফোনটা নিয়ে নিল, তারপর ছবিগুলো সাথে সাথে ডিলিট দিয়ে দিল। রওয়া কোনোভাবেই ফোনটা উদ্ধার করতে পারল না। রওয়ার মুখ শুকিয়ে গেল। রোদ পায়ের উপর পা তুলে বসে পড়ল। এবার বল, কি যেন বলছিলি, আবার বল, শুনতে খুব ভালো লাগছিল, বল বল। রওয়া এবার কিটকিটা হাসি দিল। রোদর হাসি দেখে ভ্রু কুচকে তাকালো অবাক হয়ে। ডু ইউ নো ব্রো, আই এম এ স্টুডেন্ট অফ সাইকোলজি। চোখ কুচকে ভ্রু বাঁকা করে তাকিয়ে বলল, হোয়াট ডু ইউ মিন? কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, এই ছবি আমার ল্যাপটপেও আছে, শুধু ল্যাপটপে না, গুগল ফটোসেও আছে, আমার আইডিতে আছে, কটা জায়গা থেকে ডিলিট করবি? আমি জানতাম তুই এমন কাহিনী ঘটাবি, তাই আমি প্রস্তুতি নিয়েই এসেছিলাম ব্রো। রওয়ার কথা শুনে রোদ অসহায় দৃষ্টিতে রওয়ার দিকে তাকাল। কি চাস তুই? কি করলে তুই আমার পেছনে এই ষড়যন্ত্রটা করবি না? কালকে আমায় নিয়ে শপিংয়ে যেতে হবে। আমার সময় নেই, কাজ আছে, কার্ড দিয়ে দিবনি যত ইচ্ছা করিস। এক্সকিউজ মি, কার্ড আমারও আছে, টাকার দেমাগ দেখাইও না ব্রো, তোর চয়েস ভালো তাই যেতে বলছি, আমি বলেছি তুমি আমার সাথে যাবে মানে যাবে। তোর কপালে শনি আছে, ভবিষ্যতে দেখিস বিশাল শনি। এত এত শপিং আর ফাস্টফুড না, শ্বশুর বাড়ি গেলে খাওয়ার জন্য পোড়া মাটিও জুটবে না। বিদ্রূপ করে বলল কথাটা। বাবা, দুনিয়াতে এত ভালো ভালো খাবার থাকতে পোড়া মাটি কেন খেতে যাব রে ভাই? এই যা তো, তুই এখান থেকে যা, নিয়ে যাবনি। এখন আমার পিছু ছাড়, আমার কাজ আছে। মুখ বাঁকিয়ে বলতে লাগল, হুমহ, কি দেমাগ গো, কি দেমাগ। এবার বর্ষর ধমক দিয়ে বলল, যাবি কি? যাব যাব, অমন করছিস কেন রে? একটু তোর সাথে কথা বলতে এলাম আর তুই মেজাজ দেখাচ্ছিস। চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে বলল, আর কিছু বলার আছে আপনার? হ্যাঁ বলবো তো। বল। কালকে একটা জিনিস খেয়াল করেছিস? নীল আপুকে কত সুন্দর লাগছিল। আমি তো কাল প্রথম আপুকে অমন শাড়ি পরা দেখলাম, নীল আপুর চোখে চশমাটা না থাকলে আরো সুন্দর লাগত। আমি তো কাল আপুর উপর পুরো ক্রাশ খেয়ে গেছি। হাউ সুইট শি ইজ। ব্লাশিং হয়ে। আর কিছু বলবি? চোখ গরম করে তাকিয়ে আছে রওয়ার দিকে। এই তুই এই রকম করে বলছিস কেন? আচ্ছা, কি হয়েছে তোদের মধ্যে? এত সুন্দর সম্পর্কটা ভেঙে গেল? রওয়া, শি ইজ মাই এক্স, মাই পাস্ট, এন্ড পাস্ট ইজ পাস্ট, নাথিং এলস, ইজ দ্যাট ক্লিয়ার? আমার অনেক কাজ আছে, আমি এখন এই বিষয়ে কথা বলতে একদমই ইচ্ছুক না। দয়া করে এখান থেকে যা, আর মনিরাকে এক কাপ কফি দিয়ে যেতে বল। একদমে বলে দিল। রওয়া কিছু বলল না, চুপ করে রুম থেকে বেরিয়ে গেল। ধ্রুবর থেকে বিদায় নিয়ে হোটেলে ফিরে এলো নীলা। রুমে ঢুকেই ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হতেই শরীরটা বিছানায় ভাসিয়ে দিল। কেন জানি খুব শূন্য শূন্য লাগছে ভেতরটা, যেন কোনো কিছুই হারিয়ে যাওয়ার নেই এই জীবন থেকে, আবার সব যেন হারিয়ে গেছে নিজের অজান্তেই। চোখ বন্ধ করলে ভেসে উঠে রোদের মায়াবী প্রতিচ্ছবি। কত বদলে গেছে রোদটা, আগে কত হ্যাংলা ছিল আর এখন কত স্মার্ট লাগছে।
চেহারাটা যেন আগের থেকে বেশি মন কেড়ে নেয়। সকাল 10টা বাজে। রোদ, ধ্রুব আর মিস্টার রশিদ এসেছে অফিস দেখতে। অফিসে ঢুকতেই সব স্টাফরা রোদকে ফুল দিয়ে স্বাগতম জানালো একজন বাদে, আর এই একজনটা হল নীলা। রোদ সেটা ভালোমতোই খেয়াল করল। মিস্টার রশিদ নীলা আর মিলন সাহেবের সাথে পরিচয় করিয়ে দিয়েই চলে গেল কাজের তাড়া আছে বলে। রোদের চেহারায় যেমন লেডি কিলার ভাব আছে, ঠিক তেমন ভয়ঙ্কর হিংস্র একটা ভাবও আছে। অফিসের সব গার্ল স্টাফরা এক দেখায় নাম দিয়ে দিল লেডি কিলার। রোদকে রোদের কেবিন দেখিয়ে দেয়া হলো। কেবিনে ঢুকে পকেটে হাত দিয়ে ঘুরে ঘুরে দেখছে কেবিনটা, আর নীলা, ধ্রুব, মিলন সাহেব দাঁড়িয়ে আছে রোদের কেবিনে। এরই মধ্যে রোদ বলে উঠল, কেবিনটা সাজিয়েছে কে? মিলন সাহেব বলে উঠল, নীলা সাজিয়েছে স্যার। না না স্যার, আমি সাজাইনি, আমি তো ওয়ার্কার বয়কে দিয়ে সাজিয়েছিলাম, রতন সাজিয়েছে। একদমই ভালো হয়নি মিস নীলান্তি, আপনি এক কাজ করুন, কেবিনটা ভালো করে গুছান, আমি বলে দিচ্ছি আপনি গুছান। শুনেই নীলার মাথায় 360 ডিগ্রি চক্কর খেয়ে হট হয়ে গেল। ওকে স্যার। এন্ড মিস্টার মিলন সাহেব, আপনি কেবিনের বাইরে গিয়ে সব স্টাফদের জড়ো করুন, আমার পিএ মিস্টার ধ্রুব কিছু কথা বলবে। ওকে স্যার। ধ্রুব, তুমি সব রুলসগুলো তাদের বলে দাও। ওকে স্যার। ধ্রুব আর মিলন সাহেব বেরিয়ে গেল কেবিন থেকে। রোদ গিয়ে সুন্দর করে চেয়ারে বসে পড়ল। পিয়ন এসে কফি দিয়ে গেল রোদকে। আর নীলা কেবিন গুছাতে লাগল। রোদ কফি খেতে খেতে বলে দিচ্ছে কোনো জিনিস কোনো জায়গায় রাখতে হবে। নীলার খুব বেশি বিরক্ত লাগছে, না পারছে কিছু বলতে, না পারছে সইতে। ধ্রুব সব স্টাফদের সামনে দাঁড়িয়ে বলতে লাগল, এএসআর গ্রুপের রুলস। ফার্স্ট অফ অল, যেহেতু এটা আসর গ্রুপের এর অংশ, তাই রুলসগুলো আসর গ্রুপের মতোই হবে। তো প্রথমে যে টপিক সেটা হলো আপনাদের প্রত্যেকের পিয়ন ওয়ার্ক বয়, অফিসের স্টাফ সবার স্যালারি 10% করে ইনক্রিজ করা হবে এই মাস থেকেই। দ্বিতীয়ত, আপনাদের প্রত্যেককে কোম্পানির গাড়ি আনা নেওয়া করবে, কারণ স্যার লেট নামক শব্দটা পছন্দ করেন না। আপনাদের বেতন যেমন বাড়িয়ে দেয়া হচ্ছে, বোনাসও তেমন বাড়িয়ে দেয়া হবে। আপনাদের সার্বিক সুবিধায় দেয়া হচ্ছে আসর গ্রুপ থেকে, তার বিনিময়ে আপনাদের আগের থেকে 100 গুণ বেশি কাজের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। স্যার ফাঁকি দেয়া একদম পছন্দ করেন না, আর যদি কেউ কাজ ঠিক মতো না করে তাহলে তার স্যালারি কেটে কমিয়ে দেয়া হবে, তারপরেও অ্যাক্টিভ না হলে ডিমোশন দিবে, এন্ড অ্যাট লাস্ট চাকুরি বিচ্যুত করবেন। সো বি কেয়ারফুল, নিজের ভালো নিজেরা বুঝে নেবেন। আর আপনারা রুলসগুলো যেন ভুলে না যান, তার জন্য দুপুরের মধ্যেই আপনাদের প্রত্যেককে কার্ড দেয়া হবে যেখানে সব রুলস লেখা থাকবে। সো ইউ অল গাইজ ক্যারি অন। বলেই ধ্রুব রোদের কেবিনের দিকে গেল। অফিসের সবাই প্রচণ্ড আতঙ্কে পড়ে গেছেন, কারণ আসর গ্রুপ সাধারণ কোনো গ্রুপ না, এই বিশাল কোম্পানির একটা অংশ। প্রত্যেকটা স্টাফের রাতদিন কঠোর পরিশ্রম। রোদ নীলাকে ডাইরেকশন দিতেই আছে, আর বেচারি নীলা হাঁপিয়ে যাচ্ছে। ঘুরে ফিরে সব আগের মতোই করালো, শুধু শুধু নীলাকে দিয়ে খাটিয়ে রোদ মজা নিল। নীলা বুঝতে পারল রোদ ইচ্ছে করে এমনটা করেছে, কিন্তু কিছু বলল না। ধ্রুব চুপচাপ দাঁড়িয়ে আছে, নিজের বোনের দিকে তাকিয়ে আছে, বড্ড মায়া লাগছে। আপনি এখন আসতে পারেন মিস নীলান্তি। ওকে স্যার, বলেই চলে যেতে নিয়েও আবার ঘুরে দাঁড়ালো। আব্বব স্যার, বলছিলাম কি, আমি তো 7 দিনের ছুটিতে ছিলাম, ছুটিতে থাকা অবস্থায় 2 দিন যাবত অফিসে আসছি, আমার কি ছুটিটা আছে নাকি গেছে? ওম্মম মিস নীলান্তি, এই ব্যাপারে আমি পরে ভেবে বলবো কেমন? আপাতত আপনি আপনার কেবিনে গিয়ে কাজে লেগে পড়ুন। ওকে স্যার। রোদের উপর নীলার প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে, যা বলে বুঝাতে পারছে না। চুপচাপ সয়ে যাচ্ছে। কেবিন থেকে বেরুতে যাবে ঠিক তখনই নীলাকে শুনিয়ে শুনিয়ে বলল, রোদ বলে উঠল, মিস্টার ধ্রুব, একটা জিনিস আনতে পাঠিয়েছিলাম, এনেছেন? ভয় ভয় নীলার দিকে তাকিয়ে, ইয়েস স্যার, এনেছি। কোথায় দাও তাহলে?
হুম, এই নিন স্যার। বলেই পকেট থেকে বের করল এক প্যাকেট সিগারেট। নীলা হাঁ করে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ধ্রুব নীলাকে দেখে প্রচণ্ড ভয় পাচ্ছে। না জানি আজকে ওর খবর আছে। নীলা কেবিন থেকে বেরিয়ে চলে গেল। আর রোদ সিগারেট জ্বালিয়ে নিয়ে সুন্দর করে আপন মনে টেনে যাচ্ছে। পায়ের উপর পা তুলে বসে ডাক দিল রোদ। ধ্রুব। চশমা ঠিক করতে করতে উত্তর দিল, ইয়েস স্যার। হাতে কলম নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আর বলছে, তোর খুব কষ্ট হয় তাই না? কেন স্যার? এই যে বোনকে ছাড়া আলাদা জায়গায় কাজ করতে। তা তো হবেই, সারা জীবন একসাথে এক স্কুল কলেজ ভার্সিটি থেকে, কর্মক্ষেত্রে আলাদা। আচ্ছা, তোদের কাজের জায়গা এক করে দিল কেমন হয়? চোখে মুখে হাসি নিয়ে তাকিয়ে, ভালোই হবে। ঠিক আছে, যা তোর বোনের ট্রান্সফার করে দিল আমাদের মেইন ব্রাঞ্চে। কাল থেকে ওকে মেইন ব্রাঞ্চে জয়েন করতে বলিস। আমাদের অফিসের সেকেন্ড অফিসার কে যেন? ভাইয়া আসিফ রহমান। ওকে, তাকে ইমেইল লেটার পাঠিয়ে দে যেন সে কাল থেকে এই ব্রাঞ্চে জয়েন করে আর তোর বোনকে মেইনটাই আসিফ রহমানের জায়গায়। ওকে ভাইয়া, আমি এখনই মেইল পাঠিয়ে দিচ্ছি। হুম, আর তোর বোনকেও। ওকে ভাইয়া। ঠিক আছে, তোকে যে কাজগুলো দিয়েছি সেগুলো কমপ্লিট কর, আমি অফিস যাচ্ছি। ঠিক আছে ভাইয়া। রোদ কেবিন থেকে বেরিয়ে গেল মেইন ব্রাঞ্চের উদ্দেশ্যে। ওদের মেইন ব্রাঞ্চটা তেজগাঁওতে। আমি কি আর জানি না ভাইয়া তুমি কার জন্য নীলের জায়গা বদল করে দিল? আদৌ কি আমার জন্য নাকি? হুমহ হুমহ হুমহ। কথাগুলো ধ্রুব মনে মনে বলে হাসছে। রোদ অফিস থেকে বেরিয়ে চলে গেল। তেজগাঁওয়ের দিকে যেতে যেতে দুপুর হয়ে গেছে। পৌঁছাতেই ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। জোহরের আজান দিয়ে দিয়েছে। অফিসের পাশেই মসজিদে ঢুকে গেল নামাজের উদ্দেশ্যে। ধ্রুব নীলার কেবিনে গিয়ে জানালো ওর ট্রান্সফারের কথা। নীলা খুশি না হয়ে উল্টো রাগে ফুঁসতে লাগল। কেন জানি বারবার মনে হচ্ছে রোদের কোনো বদ উদ্দেশ্য লুকিয়ে আছে সব কিছুর পেছনে। ধ্রুবর সাথে শেয়ার করতে যেও করল না, কারণ ধ্রুব রোদকে বলে দিবে। রোদ নীলা দুইজনের একজনকে বেছে নিতে বললে ধ্রুব রোদকেই বেছে নিবে। আগে থেকেই ধ্রুব রোদের ভক্ত। রোদকে আবার পেয়ে সেই আগের মতো পাল্টি মেরে ধ্রুব রোদের দিকে চলে যাচ্ছে। অবশ্য রোদ ইচ্ছে করেই ধ্রুবকে বশ করে রাখে। রাগে কটমট করতে করতে রাজ্জাক চৌধুরী মাহিনের সামনে এসে দাঁত কিরিমিরি করতে করতে বলতে লাগল, গিল গিল বেশি করে গিল, এগুলোই তো তোর নিত্য সঙ্গী। বাপের মান সম্মান ধুলোয় মিশিয়ে কি শান্তিতে মদ গেলা হচ্ছে? আহা কি পুত্র আমার! চেঁচামেচির আওয়াজ পেয়ে মাহিনের মা দৌড়ে কাছে এসে বলতে লাগল, আহা কি শুরু করলে আবার? ছেলের পিছু লেগেছ? ছেলেটার উপর দিয়ে কত বড় ঝড় যাচ্ছে সেটা বুঝার চেষ্টা করেছ? স্ত্রীর দিকে চোখ গরম করে তাকিয়ে ধমক দিয়ে বলল, এই তুমি চুপ করো, তোমার লাইফে এমন হয়েছে ও দেশে কি মেয়ের অভাব আছে? ও অমন মেয়ে পছন্দ করতে গেছে। একটা মিডল ক্লাসের মেয়ে এসে আমার মানসম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে গেল। ছি! মাহিন মেয়েটাকে ভালোবাসে, ভালোবাসাটা কি অপরাধ ওর, যার কারণে এমন শাস্তি পেল? শাস্তি ও কেন পাবে? শাস্তি পাচ্ছি তো আমি। এমন কুলাঙ্গার অকর্মা ছেলে জন্ম দিয়েছি, পাবলিক ভার্সিটি থেকে পড়েও বেকার পড়ে আছে সারাদিন, শুধু ওর আড্ডাবাজি ঘোরাফেরা। বাবার কাজেও যে একটু সাহায্য করবে সেই ক্ষমতাও নেই। জমিদারের ব্যাটা আসছে কিনা, উনি সরকারি চাকরি করবে না, কোম্পানির চাকরি করবে না, ব্যবসাও করবে না, পায়ের ওপর পা তুলে বাপের অন্য ধ্বংস করবে শুধু। আমাদের ছেলে মাত্র একটা, সারা জীবন পায়ের ওপর পা তুলে খেলে, ক্ষতি কি? আমদের কি কোথাও কমতি আছে? বিদ্রূপ হাসি দিয়ে রাজ্জাক চৌধুরী বলল, চোরের মায়ের বড় গলা, এটা আজকে প্রমাণিত হলো। তোমাকে আমি চুপ থাকতে বলেছি,
এখানে এসে আশকারা দিয়ে ছেলের হয়ে উকালতি করতে বলেনি। আশকারা দিচ্ছি না, অন্যায়ের প্রতিবাদ করছি। কোথায় ছেলেটার এমন হাল দেখে মেয়েটাকে খুঁজে এনে সামনে দিয়ে বলবে, বাবা তুই এখন খুশি তো? এই নে মেয়েটাকে এনে দিয়েছি। ধমক দিয়ে উচ্চ স্বরে বলে উঠল। মেয়েটাকে খুঁজব তো দূরে থাক, যদি পায়ে হেঁটেও আমার বাড়ি আসে আমি ওই মেয়েকে মানব না। যে মেয়ে রাজ্জাক চৌধুরীর প্রেস্টিজে আঘাত করেছে তাকে কোনো দিন মানব না আমি। বাবা মায়ের এক দফা ঝগড়া সহ্য করতে বা পেরে মাহিন চুপচাপ হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল গাড়ি নিয়ে। মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছে রোদ, দেখতে কি অসাধারণ লাগছে, চোখে মুখে যেন নূরের ছাপ। সাদা রঙের শার্ট পরা, হাতা ফোল্ড করতে করতে পায়ে হেঁটে অফিসের দিকে যাচ্ছে। দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেলেও সময়ের নামাজ সময়ে পড়ে নেয় ছেলেটা। আর ২-৪ কদম এগিয়ে গেলেই অফিসের সামনের রোডে এসে যাবে, এমন সময় রোদের সামনে একটা গাড়ি এসে থামল। গাড়ির ভেতর থেকে কেউ একজন বেরিয়ে এলো। রোদ চোখ কুঁচকে তাকিয়ে রইল তার দিকে। সামনে আর কেউ না, মাহিন এসেছে। বাঁকা হাসি দিয়ে রোদ মনে মনে বলল, আরে রে মাহিন, ভালোই তো জায়গা মতো পেয়েছি, একটু বাজিয়ে দেখা যাক। কাটা গায়ে নুনের ছিটা দিল মন্দ হয় না। মাহিন সামনে এসে দাঁড়াল। কেমন আছিস রোদ? আলহামদুলিল্লাহ, তুমি? এই তো আছি। তুই বাংলাদেশে কবে এসেছিস? তুই না বলেছিলি কোনো দিন ফিরবি না। ওটা পাস্ট, ভুলে গেছি, দেশে না ফিরলে ব্যবসাকে দেখবে। তাই এসে পড়েছি। বাই দি ওয়ে, তোমার কি খবর? বিয়ে টিয়ে করেছ নিশ্চয়? আমার আন্দাজ যদি ঠিক হয় নীলাই তোমার বউ। এত দিনে হয়তো বাচ্চাও হয়েছে তোমাদের। রোদ কি সবটা জেনে শুনে বলল নাকি আন্দাজি? মনে মনে, তুই বিয়ে করিসনি? না। কেন? কিছু স্মৃতি মুঠোয় করে রেখে দিয়েছিলাম, এখনো ফুরায়নি তাই। ও আচ্ছা, বিয়ে করেনি। শুধু চিল আর চিল। হতাশা ভাব দেখিয়ে বলল। তোমার মতো ভাগ্য তো আর সবার নাও হতে পারে মাহিন। নীলা তো অনেক ভালো মেয়ে, বিয়ের পর তোমায় সুখে রেখেছে। আমাদের ভাগ্যেও যে এমন জুটবে কে জানে। রোদকে কি বলবো নীলার সাথে আমার বিয়ে হয়নি? না না, বলবো না, তাহলে তো আমি রোদের সামনে ছোট হয়ে যাব। ও তো আর জানে না আসল সত্যি কি। যেমন চলছে চলুক, মনে মনে। সন্দেহ দৃষ্টি নিয়ে রোদ মাহিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমাকে এমন মন মরা লাগছে কেন? নীলার সাথে ঝগড়া করেছ নাকি? হেসে দিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, না তেমন কিছু হয়নি, সব ঠিক আছে। মনে মনে রাগে কটমট করে উঠল রোদ, আর মনে মনেই বলল, ভাঙবে তবুও মোচকাবে না। দিনে দুপুরে জলজ্যান্ত মিথ্যে কথাগুলো বলছে কত রিল্যাক্সে। শালা মদ খেয়ে রাস্তায় নেমেছে, এদের কি পুলিশ দেখে না? ইচ্ছে করছে কানের পিঠে দেই এক পিচ। চেহারা দেখলেই সেই আগের মতোই মেজাজ বিগড়ে যায়। তো ভর দুপুরে পায়ে হেঁটে কোথায় যাচ্ছিস? নামাজে গিয়েছিলাম, এখন অফিসে যাচ্ছি। ওহ, মাহিন তোমার সাথে পরে কথা হবে কেমন? আমার মিটিং আছে অফিসে। বাই। মাহিন কিছু বলার আগেই রোদ পকেটে হাত দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। অফিসে কেবিনে ঢুকতেই দেখে কেবিনের সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে মতিউর রহমান, যে কিনা রোদের কেয়ারটেকার। রোদ একদমই পছন্দ করে না ওর পেছনে গার্ড থাকুক, সাথে কেয়ারটেকাররা সারাদিন রাত কেয়ার করুক। বাড়িতে থেকে বেরোলে সারাদিন লোকটা পেছনে লেগে থাকে, কখন কি লাগবে না লাগবে। রোদের খুব বেশি বিরক্ত লাগে ব্যাপারটা, তাই অফিস এলে মতিউরকে বলে দেয় বাড়ি যাওয়ার আগ পর্যন্ত যেন ওর মুখ না দেখে। এদিকে রোদের মা সাহেরা বেগম সারাদিন কেয়ারটেকারকে অর্ডার করে জিজ্ঞেস করে, রোদ খেয়েছে কিনা, কি খাবে, এটা সেটা নানান কথা। একদিকে রোদের চোখ রাঙানো, আরেকদিকে সাহেরা বেগমের হুকুম।
আসসালামু আলাইকুম স্যার। উত্তর নিয়ে গরম মেজাজে বলল, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কেবিনের সামনে এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে কেন? ভয় ভয় উত্তর দিল ও। স্যার, আপনার লাঞ্চ টাইম হয়ে গেছে। চোখ গরম করে তাকিয়ে রইল কিচ্ছুক্ষণ। আমি কি বলেছি আমার খিদে পেয়েছে? স্যার, ম্যাম কল করেছিল, বলেছে খাবার খেয়ে নিতে। তোমার কি সাথে মুখ নেই? বলতে পারো নি স্যার খেয়ে নিয়েছে? স্যার বলেছি, ম্যাম বিশ্বাস করেনি। চোখ বন্ধ করে গরম নিঃশ্বাস ফেলে গম্ভীর স্বরে বলল, ঠিক 1 ঘন্টা পর আসবে, তখন জানাবো কি খাবো। আমার কাজ আছে, ভুল করেও যেন আশেপাশে না দেখি। ওকে স্যার। কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, স্যার। বলো। স্যার, ছোট ম্যাডাম ফোন করে বলছিল আপনি নাকি শপিংয়ে নিয়ে যাবেন। কখন যাবেন সেটা জানাতে। ওকে বলে দাও রাতে অফিস থেকে বেরিয়ে তারপর নিয়ে যাব। ওকে স্যার। সালাম দিয়ে চলে গেল মতিউর রহমান। রোদ কেবিনে গিয়ে কাজে লেগে গেল। ল্যাপটপে কিছু কাজ করার পর মনে পড়ল ধ্রুবর কথা। ওকে কি একটা কাজ যেন দিয়েছিল। ধ্রুবকে ফোন করল সাথে সাথে। ফোন দিতেই রিসিভ হলো না। হবে কি করে? ধ্রুবর ফোনটা তো নীলার কাছে। নীলা স্ক্রিনে নাম্বার দেখে সাইলেন্ট করে রাখল, বুঝতে পারছে না রিসিভ করবে কি করবে না। দ্বিতীয়বার কল দেওয়ার পর নীলা ফোনটা রিসিভ করল। হ্যালো, আসসালামু আলাইকুম। কণ্ঠ শুনে বুঝতে বাকি রইল না নীলা এটা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, ধ্রুব কোথায়? স্যার, ধ্রুব নামাজে গিয়েছে। ও ভুলে আমার ফোনটা নিয়ে গেছে, আর ওর ফোনটা আমার কাছে। ঠিক আছে, নাম্বারটা দাও। আমার নাম্বার দিব মানে? কি বলছে? মনে মনে বলল, আমার নাম্বার? তোমার নাম্বার না, কার নাম্বার জানি না। ধ্রুবকে কোনো নাম্বারে পাবো, সেটা দাও। নীলা থতমত খেয়ে উত্তর দিল, স্যার, ধ্রুব তো নামাজ পড়ছে। নামাজ হলে তো ও দেখবেই ভুলে ফোনগুলো এক্সচেঞ্জ হয়ে গেছে। এখন ওকে কল দিয়ে পাওয়া যাবে না তো, তাই না? রাগী স্বরে বলল রোদ। তোমার ফোন নাম্বার বিক্রি করে আমি টানা কিনে খাবো না। সামান্য ফোন নাম্বারের জন্য এত প্যাচ দেওয়ার কোনো মানেই হয় না। ধ্রুবকে ফোন দিয়ে বলো এক্ষুনি আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। আর কিছু বলার সুযোগ না দিয়েই রোদ ফোন কেটে দিল। ফোনটা কানে থেকে সরিয়ে বিরক্তি নিয়ে মনে মনে বলল, মেজাজ দেখানোর কি হলো? আমি কি মেজাজ দেখানোর মতো কোনো কাজ করেছি নাকি আজাইরা যত্ত সব? রাত 9টা বাজে। অফিস থেকে বেরিয়ে ধ্রুব নীলাকে কল করে বলল আজকে শপিংয়ে যাবে একটু। নীলা বেরিয়ে অফিসের সামনে দাঁড়াতেই ধ্রুব বাইক নিয়ে আসে নীলাকে পিক করার জন্য। অনেকক্ষণ ধরে রওয়ার পেছনে পেছনে ঘুরতে ঘুরতে বিরক্তি নিয়ে রোদ বলল, রওয়া আর কতক্ষণ? সেই কখন থেকে এটা সেটা কিনছিস। আজকে কি শেষ হবে নাকি এখানেই রাতে থাকার ব্যবস্থা করব? এই তো দাঁড়া, আমারগুলো শেষ কেনা। এখন চল জেন্টস ফ্যাশন জোনে চল। ছেলেদের টাই গিয়ে তুই কি করবি? রোদের হাত ধরে টান দিয়ে বলল, এত প্রশ্ন না করে তুই চলতো। রওয়ার জ্বালায় বিরক্ত লাগলেও কিছু করার নেই। টানতে টানতে নিয়ে গেল রোদকে। রওয়া কয়েকটা শার্ট আর দুটো পাঞ্জাবি নিয়ে রোদের হাতে দিয়ে বলল, ভাইয়া যা তো, এগুলো ট্রায়াল দিয়ে আয়, তোকে মানাবে ভালো। আরে তোকে আমার জন্য কে দেখতে বলেছে জামা? আমার কি জামা কাপড়ের অভাব আছে নাকি? না নেই, কিন্তু তুই জামাগুলো নিবি। যা ট্রায়াল দে, যেগুলো ভালো লাগবে সেগুলো নিব। অপচয় করা শয়তানের লক্ষণ। এত কিছু বুঝি না। যা তো, এই অ্যাশ কালারের পাঞ্জাবি টাই তোকে হেব্বি মানাবে। রওয়ার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, রওয়া এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। না ভাইয়া যা প্লিজ, এগুলো তোকে আমার পক্ষ থেকে গিফট হবে। কেউ গিফট দিল নিতে হয়।
ওকে যাচ্ছি। রোদ বিরক্তি নিয়ে ধীর পায়ে ট্রায়াল রুমের দিকে যাচ্ছে জামাগুলো হাতে নিয়ে। রওয়া দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে জামা দেখছে। এমন সময় খেয়াল করল ওর বরাবর আরেক প্রান্তে দাঁড়িয়ে আছে ধ্রুব, জামা কাপড় দেখছে, সাথে একটা মেয়ে, বোরখা পরা মুখ ঢাকা মেয়েটা। রওয়া আন্দাজ করল নীলাই হবে। ধ্রুব একটা শার্ট হাতে নিয়ে কিছুক্ষণ শার্টটার দিকে তাকিয়ে থেকে নীলার দিকে ঘুরে বলল, নীল দেখ এই শার্টটা কেমন লাগবে। নীলা শার্টটার দিকে তাকিয়ে হাতে নিল। দেখি। ঘুরিয়ে ঘুরিয়ে দেখে ধ্রুবর দিকে তাকিয়ে পুরোটা বলার আগেই নীলা থমকে গেল। ভালোই লাগ। কি রে অমন করে তাকিয়ে আছিস কেন রে? বলেই পেছনে তাকিয়ে ধ্রুবও চুপ হয়ে গেল। ভয়ার্ত স্বরে নীলা বলে উঠল, এবার আর রেহাই নেই ধ্রুব। এরা আমাদের দেখে নি। নীল তুই লুকিয়ে পড় কোথাও, আমি এদিকটা দেখছি। থতমত খেয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, কোথায় লুকাবো? ট্রায়াল রুমের দিকে যা। নীলা চোখ বন্ধ করে এক দৌড় দিয়ে ট্রায়াল রুমের দিকে গেল। চলবে।